দেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আঁকা বাঁকা উঁচু নিচু দাঁতের সমস্যা নিয়ে ভোগে এবং অনেকে এটা বুঝতেও পারে না এটি একটি সমস্যা। তবে এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান রয়েছে। আরোগ্য নিকেতনের বিষয় আমরা দিয়েছি আঁকা বাঁকা দাঁতের সমস্যা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য ডেন্টাল সার্জন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার ওরাকাতুল জান্নাত, ডেন্টাল সার্জন ও অর্থোডন্টিস্ট, ওয়ামি ডেন্টাল কেয়ার, একই সঙ্গে হেলথ ডিরেক্টর, অ্যাসোসিয়েশন অফ ওয়ার্কার্স ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকেও ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য। আপনার কাছে একেবারে শুরুতেই জানতে চাই যে দাঁতের যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো কত ধরনের, এর মধ্যে আঁকা বাঁকা দাঁতের যে সমস্যা এটি কতটা গুরুত্বপূর্ণ রোগীর দিক থেকে? দাঁতে আমরা বিভিন্ন সমস্যায় ভুগি, কিন্তু আমাদের দেশে ধরেন খুব এক্সট্রিম কোনো কেস না হলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যেতে চাই না। স্পেশালি দাঁতের যদি খুব বেশি পেইনফুল কোনো সিচুয়েশন না হয় তাহলে কিন্তু আমরা দাঁতের ডাক্তারের চেম্বার পর্যন্ত দেখতে চাই না। তো সেক্ষেত্রে আঁকা বাঁকা দাঁত যে একটা সমস্যার বিষয়, এটা যখন কেউ খুব সিভিয়ার প্রবলেমে না পড়ে, ধরেন খুব বেশি এস্থেটিকভাবে খারাপ লাগছে অথবা খুব ফাংশনাল কোনো প্রবলেমে ভুগছে, এটুকুতে আসার আগ পর্যন্ত আমরা আসলে সাধারণত রুগী পাই না এখন পর্যন্ত। কিন্তু একটা আশার ব্যাপার হচ্ছে দিন দিন মানুষের সচেতনতা বাড়ছে, যার কারণে মানুষ এখন এটা কনসিডার করছে যে আসলে আঁকা বাঁকা দাঁতে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এখন আমরা যদি প্রবলেমগুলো বলতে যাই, ধরেন আপনার দাঁত সোজা আছে, আপনি যখন দাঁত ব্রাশ করবেন তখন কিন্তু ব্রাশের ব্রিসলগুলা আপনার প্রতিটি দাঁতের গোড়ায় কিন্তু পৌঁছাবে, যে কোনো ময়লা প্লাগ যা আছে ক্লিন করে নিয়ে আসবে। কিন্তু যদি আপনার দাঁত আঁকা বাঁকা থাকে, একটার উপরে আরেকটা থাকে, তাহলে কি হয় যে গোড়াগুলাতে যে খাবার জমে থাকে, ব্যাকটেরিয়া জমে থাকে, দাঁতের ব্রাশের সাথে কিন্তু ক্লিন করা যায় না। ইভেনচুয়ালি মাড়িতে পাথর ডেভেলপ হয়, মাড়ি থেকে দাঁতের যে অ্যাটাচমেন্ট সেটা লুজ হয়ে যায়, পরবর্তীতে দাঁত কিন্তু পড়ে যাওয়ারও চান্স থাকে। এটা একটা সমস্যা। তো এই জিনিসগুলো মানুষ অনেকে বোঝে না যে আসলে এটা একটা কারণ হতে পারে যে আপনি আঁকা বাঁকা দাঁত সোজা করা। অথবা ধরেন স্পেসিং, কথা বলতে গেলে যাদের দাঁতের ফাঁক আছে, অনেকগুলো লেটার ফাঁক দিয়ে চলে যায়, প্রপার উচ্চারণটা হয় না। তো অনেক মানুষ এখন দেখা যায় যে আসলে আমরা অনেক কনসার্ন ফাংশনের ব্যাপারেও, এস্থেটিকের ব্যাপারেও, যার কারণে ইদানিং মানুষ একটু গুরুত্ব দিচ্ছে। আগে এই ব্যাপারটা কিন্তু এরকম এতটা ইম্পর্টেন্স দিত না। কিন্তু সাধারণত কি দেখা যায় যে সব শ্রেণীর মানুষ কি এই ট্রিটমেন্ট নিতে আসতে পারে? যেমন একটি নিম্নবিত্ত মানুষ, সে কি আসলে সাহস করে কিনা যে এটি ট্রিটমেন্ট আছে, সে জানে কিনা? আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার যে আসলে এখনও সব শ্রেণীর কাছে এই ট্রিটমেন্টটা ওরকম অ্যাক্সেসিবল না, বিকজ এই ট্রিটমেন্টটা কিছুটা ব্যয় সাপেক্ষ আপনি এবং সময় সাপেক্ষ। একটা ট্রিটমেন্ট প্রায় 1.5 বছর থেকে 2 বছর লাগে এবং এক্সট্রিম কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 3 বছরও হতে পারে। যে আমাদের সমাজে সুবিধা বঞ্চিত শ্রেণী যেটা আছে, তারা যেখানে আপনার নুন আনতে পান্তা ফুরায়, সেখানে তারা খুব প্রবলেম না হলে আপনি সরকারি হাসপাতালের দরজা পর্যন্ত কিন্তু তারা যায় না। এবং আমাদের দেশে সবগুলা সরকারি হাসপাতালে কিন্তু অর্থোডন্টিক ট্রিটমেন্টের ব্যবস্থাও নেই। আচ্ছা, এটা কি পুরনো যে মেডিকেল কলেজ যেগুলো আছে 15টি আমরা বলি, আগের রাজশাহী মেডিকেল কলেজ, চিটাগং মেডিকেল কলেজ, সেই জায়গাগুলোতেও কি ডেন্টিস্ট্রিতে বা সেই বিভাগে এটি আসলে আলাদা করে আছে কিনা, নাকি সবখানে নেই? অ্যাকচুয়ালি এটা একটা পার্ট বিডিএস এর ফাইনাল ইয়ারে, এটা একটা সাবজেক্ট আছে অর্থোডন্টিক্স। তো এটা সব কলেজেই আছে। এখন ট্রিটমেন্টটা কতটুকু অ্যাভাইলেবল এটা আমি আসলে বলা উচিত হবে না। আচ্ছা, আমি আরেকটু জানতে চাই যে এই সমস্যা আসলে কাদের হয়? সবারই হতে পারে, যে কারো হতে পারে, নাকি এই সমস্যা হওয়ার পেছনে কোনো জেনেটিক্যাল কোনো কারণ বা অন্য কোনো কারণ বিদ্যমান? ওকে, জেনেটিক্স একটা বড় গুরুত্বপূর্ণ কারণ। ধরেন আমার বাবা মা, দাদা দাদি, নানা নানি কারো যদি থাকে, সেক্ষেত্রে আমার হতে পারে। ইনফ্যাক্ট আমার নিজেরও কিন্তু আঁকা বাঁকা দাঁত ছিল এবং আমি যখন পোস্ট গ্রাজুয়েশনে গিয়েছিলাম তখন আমি কিন্তু এটা অর্থোডন্টিক্স চিকিৎসার মাধ্যমে কিন্তু আমি এটা ঠিক করেছি। কিন্তু এই যে আপনি এত পরে গিয়ে আসলে কেন করলেন, মানে সেটিকে আগে বুঝতে পারেননি নাকি তখন মনে হয়েছে করা উচিত পড়তে গিয়ে? অ্যাকচুয়ালি আমার আম্মা প্রায় সময় বলতো আমার দাঁত খুব বেশি ক্রাউডেড ছিল, ওনার ধারণা ছিল যে 2টা দাঁত ফেলে দিলে মনে হয় দাঁত ঠিক হয়ে যাবে। তো আমি সামহাও এটা অনেক রেজিস্ট করেছি, না দাঁত ফেলা তো ভয়ের ব্যাপার। যখন পরবর্তীতে আমি যখন পড়তে যাই, দেখা যায় আসলে পেশেন্টের কনফিডেন্সেরও একটা ব্যাপার আছে যে আমি বাকিদের দাঁত ঠিক করছি। তারা আমাকে প্রথম বর্ষে যখন ছিলাম তখন তারা আমাকে প্রায় বলতো যে এটা কি কোনো সাইড ইফেক্ট আছে, নাহলে তোমার দাঁতে এরকম কেন? তো এরপর থেকে আমার কাছে মনে হলো যে আসলে নিজে একটা এক্সপিরিয়েন্স করা উচিত।
আমার এমনি ফাংশনাল কোনো প্রবলেম ছিল না, অ্যাস্থেটিক প্রবলেমটাই ছিল। তো যার পরে আমি গিয়ে অর্থোডন্টিক ট্রিটমেন্টটা করি। তো আপনার কোয়েশ্চেন যেটা ছিল যে আসলে সবার হতে পারে কিনা, এটা অনেক প্রথম জিনিসটা বললাম যে এটা হেরিডিটরি। তারপরে হচ্ছে ধরেন আমাদের দেশে আমরা বাচ্চাদের দাঁতের ক্ষেত্রে যত্নটা কিন্তু ওভাবে নেই না, যার কারণে দেখা যায় বাচ্চার দাঁতে ক্যারিজ হয়েছে, খুব পেইন নিয়ে দেখা যাবে আপনার কাছে যখন আসছে, পেশেন্টের বাবা মা পেশেন্টকে নিয়ে আসছে, এবং যদি এটা দাঁত রাখার প্রসেস আছে, বাচ্চাদের দাঁতও কিন্তু পালপোটমি পালপেক্টমি, যেটা বাচ্চাদের রুট ক্যানেল বলি আমরা, করে রাখা যায়, কিন্তু ইকোনমিক কারণে বা অ্যাওয়ারনেস, লেকিং অফ অ্যাওয়ারনেসের কারণে কিন্তু ওনারা এই জিনিসটা করতে চায় না, বলে যে ফেলে দেন, দাঁত তো উঠবে, পার্মানেন্ট দাঁত উঠবে। তখন কি হয়, যদি আমরা আগে ফেলে দেই দাঁত, একটা পার্মানেন্ট দাঁত, ধরেন একটা মিল্ক টিথ উপরে আছে, পার্মানেন্ট দাঁতটা কিন্তু তার ঠিক নিচেই আসে, এবং এই মিল্ক টিথের যে শেকড়টা আছে সেই শেকড়ের পথ ধরেই কিন্তু উপরে ওঠে। কিন্তু এখন আমরা যদি আগে ফেলে দেই, তাহলে কিন্তু সে তার যে একটা ম্যাপ আছে, রোড ম্যাপ আছে, সে কিন্তু ম্যাপটা হারিয়ে ফেললো, যার কারণে সে এদিকে উঠবে ওদিকে উঠবে। এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে যে এটাও ল্যাক অফ অ্যাওয়ারনেস, যে বয়সে দাঁত পড়ার কথা, বাচ্চার এই বয়সে দাঁত হয়তো নড়ে বসেও গেছে, বাবা মা হয়তো খেয়ালও করেননি, হ্যাঁ, দাঁতটা ফেলেননি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পার্মানেন্ট যে দাঁতটা, সে যেখানে জায়গা পাবে সে উঠে যাবে। কিন্তু আমি এখানে জানতে চাই যে এমন কি হয় যে এমন কারো কাছে ট্রিটমেন্টটা নিতে গেছে যার হয়তো সে বিডিএস এর নিবন্ধন যার নেই, বা যিনি বুঝতে পারেননি এটি আঁকাবাঁকা দাঁতের সমস্যা, ভুল সময়ে তিনি তুলে ফেললেন এবং রোগী ক্ষতিগ্রস্ত হলো, এমন হয় কিনা? এটা তো আমাদের দেশে অহরহ হচ্ছে। আমাদের দেশে বিডিএস ছাড়াও অনেক মানুষ ডাক্তার নাম লাগিয়ে প্র্যাকটিস করছেন, এবং আমি প্র্যাকটিস বলবো না, এটাকে আমি ম্যাল প্র্যাকটিস বলবো, কারণ আপনার যথাযথ জ্ঞান ছাড়া ওনারা কিন্তু প্র্যাকটিস করছেন। হয়তো কোনো ডাক্তারের চেম্বারে ছিলেন, কাজ শিখেছেন, তারপরে কাজ করছেন, অথবা ধরেন অনেক কোর্স আছে, ডিপ্লোমা কোর্স আছে, যেটা আপনাকে স্পেসিফিক কাজের জন্য ডিপ্লোমা করানো হচ্ছে, এবং আপনি ওই স্পেসিফিক কাজ রেখে আপনি আপগ্রেডেড কাজগুলোতে চলে যাচ্ছেন। সো এখানে লেক অফ অ্যাওয়ারনেসের কারণে আমাদের দেশে হাজার হাজার লাখ লাখ রোগী কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা কিন্তু খুব কমন একটা সিনারিও, যে একদম আমাদের কাছে খুব খারাপ কন্ডিশনে আসে। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমার কাছে এক পেশেন্ট এসেছেন, তার দাঁত উঁচা ছিল, হ্যাঁ, তো এক্স্যাক্টলি উনি টঙ্গীতে এরকম একজনের কাছে গিয়েছেন। সে করেছে কি, সে তার একটা দাঁতে রুট ক্যানেল করে দাঁত কেটে কুটে একদম ছোট বড়ই বিচি মতো বানায় ওটার উপরে উনি ক্যাপ বসায় দিয়েছেন। এখন এই দাঁতের ব্যথায় পেশেন্ট, শি ইজ অনলি 26 ইয়ার্স ওল্ড, তার এখনো বিয়ে হয়নি, তার ইনফ্যাক্ট মানে সে মেন্টালি ট্রমাটাইজ, যে আমি গিয়েছিলাম, আমার উঁচা দাঁত মানে হাসলে খারাপ লাগে, বা আমি ঠোঁট বন্ধ করতে পারি না, কিন্তু এক্ষেত্রে আমাকে মানে ওনারা ট্রিটমেন্ট দিয়েছেন, কিন্তু আমি তো এখন ব্যথায় আমি সামনের দাঁত দিয়ে কিছু খেতে পারি না, কামড় দিতে পারি না। সো এই মেল প্র্যাকটিসগুলোর দায় আসলে কাদের? আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে ব্যথা যেহেতু কম হয়, বা এই ধরনের সমস্যা যেহেতু তুলনামূলকভাবে নেই, শুধু কি অ্যাস্থেটিক পার্টি সমস্যা, আর কোনো সমস্যা কি আসলে নেই? না, অ্যাকচুয়ালি উঁচু দাঁত, আমি 3টা এক্সাম্পল যদি দেই, ধরেন কারো দাঁত আছে অনেক উঁচু, সে কিন্তু ঠোঁট ক্লোজ করতে পারে না। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন অনেক মানুষের দাঁতের কারণে দাঁত ইয়ে হয়ে যায়, তারপরে ঠোঁটের মধ্যে কামড় পড়ে, গালের মধ্যে কামড় পড়ে, এটা একটা কন্টিনিউয়াস সিচুয়েশন হয়। সো এটাকে যদি আমরা শুধু অ্যাস্থেটিক বলি তাইলে ভুল হবে। অনেক ক্ষেত্রে মানুষ অ্যাস্থেটিকের জন্য করে, কিন্তু ইটস বেটার আপনি ফাংশনটাকে যদি প্রেফার করেন, যে আপনার যদি প্রয়োজন না হয়, শুধুমাত্র আপনাকে, মানে আমি বলবো না দেখতে খারাপ লাগছে, আল্লাহ অবশ্যই প্রতিটা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তো যদি ফাংশনাল প্রবলেমটা হয় তাহলে সেক্ষেত্রে গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি। যে আপনি মুখ ক্লোজ করতে পারছেন না, আপনি কথা বলতে পারছেন না প্রপারলি, আপনি প্রপারলি শব্দ উচ্চারণ করতে পারছেন না, আপনার সব সময় গালের মধ্যে কামড় পড়ছে, ঠোঁটের মধ্যে কামড় পড়ছে, তো এই প্রবলেমগুলো যদি থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি গুরুত্ব দেওয়া। ট্রিটমেন্টের ক্ষেত্রে এটার কোনো আইডিয়াল টাইম আছে কিনা, যে এই সময় থেকে এই সময় পর্যন্ত ট্রিটমেন্ট নিলে তার দ্রুত ভালো হবে, বা এরকম কোনো বিষয় কি আছে? অফকোর্স, এটা হচ্ছে যে আমরা 3টা ভাগে ভাগ করি অর্থোডন্টিক্সকে। একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা হচ্ছে ইন্টারসেপটিভ, একটা হচ্ছে কারেক্টিভ। ছোটবেলায় বোঝা যায়, যখন 6 বছর 7 বছর হয়, আপনি দেখবেন অনেক বাচ্চার, আমরা মেন্ডিবল বা নিচের চোয়াল যদি বলি, দেখবেন অনেকটা সামনে আগানো, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বোঝা যায়, এবং এটার কিন্তু গ্রোথ হতেই থাকবে, 16-17 বছর পর্যন্ত কিন্তু আগাতেই থাকবে। এখন আপনি যদি আর্লি টাইমে যদি আপনি খেয়াল করেন, যে বাচ্চাটাকে যদি কোনো ডেন্টাল সার্জনের কাছে বা অর্থোডন্টিস্টের কাছে নিয়ে যান, সে কিন্তু বুঝতে পারবে যে এইটার গ্রোথ এক্সেসিভ হচ্ছে, সেক্ষেত্রে এটাকে কিন্তু আটকে দেওয়ার ব্যবস্থা আছে। আবার অনেক বাচ্চার ক্ষেত্রে উপরের চোয়াল ভেতরের দিকে থাকে,
এবং ন্যারো থাকে, চিকন থাকে, ভি শেপ থাকে। আপনার ঠোঁট কাটা, তালু কাটা রুগী যারা আছে তাদের ক্ষেত্রেও হয়। এই ক্ষেত্রে যদি এই বাচ্চাটা যদি আর্লি স্টেজে আসে, যখন তার বোন ম্যাচিউর হচ্ছে, বোন গ্রোথ কমপ্লিট হয়নি, তখন যদি তাকে নিয়ে আসা হয়, আমাদের কিন্তু বোন মডিফিকেশন ট্রিটমেন্ট কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে দেখেন, আপনি পুরো একটা অর্থোডন্টিক ট্রিটমেন্টে কিন্তু যাওয়া লাগতেছে না, আপনি মডিফিকেশন করে তার বোন গ্রোথটাকে মানে প্রপার গাইডেন্স করে আপনি তাকে নিয়ে যেতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মানে বোনটাকেই ঠিক করে ফেলতে পারছেন, ফার্দার কমপ্লিকেশনটা হচ্ছে না। সেকেন্ড জিনিস যেটা ইন্টারসেপটিভ, যেটা মিক্সড ডেন্টিশন, যখন আমাদের মুখে দুধদাঁত আছে, পার্মানেন্ট টিথও আছে, তখনও কিন্তু ডেন্টিস্টরা গাইড করে কিন্তু দাঁতকে প্রপার অ্যালাইনে নিয়ে আসতে পারেন। অথবা যদি ধরেন প্রবলেম হয়েই গেছে, সেই ক্ষেত্রে 12-13 বছর যখন মানে দাঁতগুলো পার্মানেন্ট দাঁতগুলো অলরেডি উঠে গেছে, দিস ইজ এ ভেরি গুড টাইম, 12-13-14। মানে এই কাজটা কি আবার আপনারাই করেন নাকি এটি অন্য কোনো ডিসিপ্লিনের ডেন্টিস্ট? অ্যাকচুয়ালি এখানে মানে মাল্টিডিসিপ্লিনারি কিছু অ্যাপ্রোচ আছে, বাট কারেক্টিভ যেটা বা ধরেন ক্যামোফ্লেজ ট্রিটমেন্ট, এখন মনে করেন যে কারো চোয়াল অনেক বড় হয়ে আছে, লম্বা হয়ে আছে, আমি তার চোয়ালের মধ্যে দাঁতগুলোকে আমি সোজা করতে পারবো, কিন্তু আমি একজন অর্থোডন্টিস্ট হিসেবে তার মাড়িকে আমি কিন্তু ঠিক করতে পারবো না। এই ক্ষেত্রে আমার প্রয়োজন পড়বে একজন অর্থোগনেটিক সার্জনের। আমি দাঁতকে মাড়ির মধ্যে সোজা করে দিয়ে দিতে পারবো, কিন্তু ওনার কাজ হবে সেটাকে কেটে উনি মাড়িটাকে একটু প্রপার অ্যালাইনমেন্টে নিয়ে আসা। তো এখানে মাল্টিডিসিপ্লিনারি অনেক সেক্টর আছে, এটা আমরা অন্যান্য রোগের ক্ষেত্রেও দেখে থাকি। রাইট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার জান্নাত, আপনার কাছে জানতে চাই যে আঁকা বাঁকা দাঁতের চিকিৎসার ক্ষেত্রে আপনি শুরুতেই বললেন সবাই এটি নিতে পারে না, একটু ব্যয় সাপেক্ষ বিষয়, কিন্তু তারও আগে জানতে চাই যে এটি ট্রিটমেন্ট শুরুর সময় থেকে কতদিন পর্যন্ত লাগে এবং এটি পূর্ণাঙ্গভাবে ঠিক করা সম্ভব হয় কিনা, নাকি অনেকে আছে যাদের সমস্যা সমাধান করা সম্ভব না? আমরা তো অলরেডি বলেছি কোন টাইমে, যত আর্লি এজে আপনি স্টার্ট করবেন এটার রেজাল্ট তত ভালো হয়, কুইক হয় এবং দ্রুত হয়। কিন্তু এর মানে এটা নয় যে আমি 40 বছর, 45 বছর, 50 বছর বয়সে গিয়ে করতে পারবো না, আমরা সবাই যেয়ে করতে পারি, কিন্তু রেসপন্সটা একটু স্লো হয়। কতদিন সময় লাগে এটাও কিন্তু ডিপেন্ড করে কেসটা কি ধরনের। কারো ক্ষেত্রে মাইল্ড, খুব সামান্য ক্রাউডিং আছে, তার ক্ষেত্রে হয়তো 1 বছর 12 মাস মানে বা 1.5 বছর এরকম লাগতেছে। আপনার ক্ষেত্রে কি সামান্য ছিল? নো, আমার ক্ষেত্রে সিভিয়ার ছিল এন্ড ইট টুক 3 ইয়ার্স, 3 বছর লেগেছিল। মানে কিন্তু আপনি এটা কেন বুঝতে পারেননি নাকি বুঝেছেন? আমি বুঝেছিলাম, কিন্তু ওই যে বললাম যে আমাদের দেশে, আমরা দেশে যখন ছিলাম আমাদের দেশে কিন্তু এটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, এবং আমি কিন্তু বিডিএস পাস করেছি 2008-এ। তো ওই সময়টাতে তখন মনে হয়েছে ওকে ফাইন, আমার তো আর মেবি আই এম এজড অলরেডি, মানে আমাদের যে কনসেপ্টটা ছিল যে সিনিয়র হয়েও যে আমি করতে পারবো, এই আসলে ডাক্তারদের মধ্যেও থাকে, মানুষ হিসেবে থাকে আর কি, দেশের পরিস্থিতি হিসেবে থাকে। কিন্তু বাইরে যাবার পরে যখন আপনি এমএস ডিগ্রি নিতে গেলেন, তখন কে আসলে বলল, নাকি আপনি মনে করলেন, না পড়তে গিয়ে আরো কনফার্ম হলেন যে না এটি সমস্যা? আচ্ছা, আমার যে প্রবলেমটা ছিল, আমার সিভিয়ার ক্রাউডিং ছিল, যার কারণে আমার দাঁতে প্রচুর পরিমাণে পাথর জমে যেত প্রায় সময়। এটা আমি ক্লাস 7-8 থেকে আমার দেখা যেত যে ব্রাশ করলেও রক্ত আসে, ঘুম থেকে উঠেও দেখতাম রক্ত আসে। পরবর্তীতে স্কেলিংও করা হয়েছিল, কিন্তু স্কেলিংটা কিন্তু পার্মানেন্ট সলিউশন ছিল না। এরপরেও আমার দাঁতে প্রচুর পরিমাণে পাথর হতো। তো দেশে থাকতে আসলে ওইটা ওরকম গুরুত্ব দেওয়া হয়নি। যখন আমি এমএস করতে গেলাম, তখন আমার প্রফেসররা প্রায় সময় এটা বলতেন যে এটা তো একটা বিশাল প্রবলেম, তুমি কত স্কেলিং করবা। এভরি ইয়ার আমরা করছি, ঠিক আছে, কিন্তু এরপরে দেখা যাচ্ছে 3-4 মাস পরেই কিন্তু আমার প্ল্যাক অ্যাকুমুলেশন হচ্ছে, ক্যালকুলাস হচ্ছে, পাথর হয়ে যাচ্ছে দাঁতে। আর পাশাপাশি তখন একটা জিনিস মনে হয় যে আমি মানুষের জন্য সেটাই ভালো মনে করব যেটা আমি আমার নিজের জন্য ভালো মনে করব। তখন আমার এটা ফিল হয় যে যেহেতু আমি এই সাবজেক্টেই আছি এবং এই কাজটাই আমি করব পেশেন্টের জন্য, ওয়াই নট এক্সপেরিয়েন্স দিস ফর মাই সেলফ। ওখান থেকে ট্রিটমেন্টে যাওয়া। যেহেতু স্কেলিং এর প্রসঙ্গ এসে গেল, আমাদের দেশে আসলে ওই যে আমরা ঠেকাই না পড়লে যাই না, এবং স্কেলিং এর ক্ষেত্রেও সেই প্রবণতাটি অনেক বেশি এখনো বাড়েনি। স্কেলিংটা আসলে কোন মেয়াদে করা উচিত, না করলে আমার কি অসুবিধা, এবং একটি বিভ্রান্তি আছে, অনেকে তো গ্রামে মনে করে যে পাথর সরে যাওয়াটাকে মনে করে যে আমার দাঁত মনে হয় একটু মজবুত আগে ছিল, এখন মনে হয় আরো দুর্বল হয়ে গেল। মানে এই ধরনের বিভ্রান্তিগুলো আসলে কি আছে? স্কেলিংয়ের ব্যাপারটা হচ্ছে যে দাঁতের উপরে ডিপেন্ড করে। আমি এমনও পেশেন্ট দেখেছি যারা 2 বছরে স্কেলিং করেনি, কিন্তু তাদের দাঁতে কোনো প্রবলেম নাই। আচ্ছা,
কোনো পাথর নাই, কোনো প্ল্যাক ডিপোজিট নেই, তারা হাইজিনটা ওভাবে মেনটেন করছে। আচ্ছা, তো এটা যদি আপনি ধরেন মানে আমরা 6 মাস বলি যে 6 মাসে আপনি ডেন্টাল সার্জনের কাছে যাবেন, কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই। অ্যাটলিস্ট বছরে যদি আপনি একবারও যান, তাহলে কিন্তু আপনার দাঁতের কন্ডিশন দেখে আপনার ডেন্টাল সার্জন কিন্তু বলে দিবেন যে আপনার প্রয়োজন আছে কিনা। আর যদি দেখা যায় যে আমার ক্ষেত্রে আমার এভরি ইয়ার লাগে, প্রতি বছরই লাগে, কারণ ক্যালকুলাস ডিপোজিট হচ্ছে। আচ্ছা, আরেকটা যেটা বললেন যে বিভ্রান্তি, অনেকে মনে করে যে অবভিয়াসলি যখন আপনার এক্সেস পাথর থাকবে তখন হচ্ছে কি আপনার মাড়িটা কিন্তু নেমে যায়, পাথরটা দাঁত এবং মাড়ির মাঝখানে ডিপোজিটটা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন পাথরটা সরানো হয় এই জায়গাটা কিন্তু এক্সপোজ হয়ে যায়, এবং ইনিশিয়ালি এটা ঠিক যে প্রথম 1 সপ্তাহ কিন্তু শিরশির করে। এখন মানুষ মনে করে যে আসলে এখানে তো আমার ছিল, মনে হয় দাঁত পাতলা করে ফেলেছে, কিছু নাই একটা ফিলিংস হয়। তো মানুষ মনে করে, তো এটা একটা বিভ্রান্তি আছে যেটা আসলে মিথ। এই জিনিসটা আসলে কোনো ভিত্তি নাই, বিকজ আপনার পাথর সরানোর পরে এই জায়গাটা খালি হবে ঠিকই হয়তো, কিন্তু আস্তে আস্তে গাম যদি ম্যাসাজ করা হয় সেক্ষেত্রে গামের লেভেলটাও কিন্তু একটু উপরে উঠে চলে আসে। সাথে জানতে চাই যে স্কেলিং আমরা অনেক জায়গায় করি, আবার যারা হচ্ছে আপনার ডিগ্রি নিয়েছে আর কি, ডিপ্লোমা করেছে, তারাও তো হরহামেশা সারা দেশে করছে। আসলে সবার তো মানে বিডিএস পাস করা সবার তো আসলে একবারে প্রত্যন্ত অঞ্চলে করা সম্ভবও নয়। তারা যেভাবে করছেন তারা কি এটা করতে পারে কিনা, বা তাদের করাটা ঠিক হয় কিনা? যতটুকু আমি জানি বাংলাদেশের রুল অনুযায়ী ডিপ্লোমা যারা করছেন তারা স্কেলিং করতে পারেন, তার হাইজিন প্রসিডিউরে পরে দে ক্যান পারফর্ম দিস। এখন এর মধ্যে যদি কোনো রুলস চেঞ্জ হয়ে থাকে দেন আই এম কনফিউজড অ্যাবাউট। আচ্ছা, আর একটু জানতে চাই যে অনেকের দেখা যায় যে দাঁতটা হলদেটে থাকে, এটির কোনো বিশেষ কোনো কারণ আছে কিনা? অ্যাকচুয়ালি ধরেন আমাদের স্কিনের পিগমেন্টেশনের সাথে কিন্তু আমাদের দাঁতের কালারটাও কিন্তু কিছুটা ভ্যারি করে। যেমন আপনি যদি দেখেন যে আফ্রিকাতে যারা আছে, স্পেশালি ধরেন যাদের কালার একটু ডার্ক, আমাদের থেকেও একটু ডার্ক, তাদের দাঁতের কালারটা কিন্তু কম্পারেটিভলি হোয়াইট ব্রাইট। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটবেলা থেকেই তার এই প্রবলেমটা হচ্ছে। সেক্ষেত্রে হতে পারে যখন তিনি গর্ভাবস্থা মানে মায়ের পেটে ছিলেন, হয়তো কোনো ধরনের মেডিসিনের এফেক্ট হতে পারে, যে তার মা মেডিসিন ইনটেক করেছে, অনেকগুলো মেডিসিনের কারণে স্টেইন হয়, দাঁতে ইয়েলোইশ স্টেইন হয়। আবার অনেক ক্ষেত্রে জেনেটিকও হয়, আমি এটা খেয়াল করেছি অনেকের ক্ষেত্রে যে ফ্যামিলিতে মোটামুটি অনেকেরই আছে এই জিনিসটা। আর বেশিরভাগ ক্ষেত্রে হাইজিনের ব্যাপার হয়। আবার অনেক ক্ষেত্রে এনামেল যদি ডিকে হয়ে যায়, আমাদের ডেন্টিনের কালারটা কিন্তু কিছুটা ইয়েলোইশ। আমাদের তো দাঁতের যে লেয়ার আছে এনামেল, প্রথম লেয়ার যেটা একটু হোয়াইটিশ, ভেতরের লেয়ারটা কিন্তু একটু ইয়েলোইশ। তো অনেক ক্ষেত্রে যখন এনামেলটা থিন হওয়া শুরু হয় তখনও কিন্তু দাঁতে একটু হলদেটে ভাব দেখা যায়। কিন্তু এটার কি কোনো ট্রিটমেন্ট আছে কিনা, বা কখন নেবে ট্রিটমেন্ট একজন রোগী, কখন মনে করবে যে না এটা আসলে সমস্যার পর্যায়ে আছে? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের বডিতে অনেক পার্টস আছে, যেমন নেইল বা হেয়ার, নখ, চুল, এগুলো কিন্তু গজায়। আনফরচুনেটলি আমাদের এনামেল কিন্তু গজায় না। আচ্ছা, একবার যদি ডিকে হয়ে যায় তাহলে কিন্তু এটা আর রিপেয়ার হয় না, সেক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। এবং এনামেল যদি থিন হয়ে যায়, ডেন্টিন যদি এক্সপোজ হয়ে যায়, সেখানে আমাদের নার্ভ এন্ডিংসগুলো থাকে, এবং নার্ভ মানেই হইতেছে আপনার সেন্সেশন। যদি তখন দেখা যাবে ঠান্ডা খেলেও শিরশির হচ্ছে, গরম খেলেও শিরশির হচ্ছে, দেন অফকোর্স তাকে ট্রিটমেন্ট নিতে হবে, কারণ আদারওয়াইজ এই শিরশির থেকে কিন্তু পেইন ডেভেলপ করবে। তখন দাঁতটা আস্তে আস্তে যদি ইভেনচুয়ালি পেইনের দিকে চলে যায়, তখন মানে পাল্প, আপনার ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই যদি এফেক্ট করে, দেন এটা দাঁত দেখা যাবে আর্টিফিশিয়াল ওয়েতে রাখতে হবে। আমি একটু রোগীদের সহজ করবার জন্য আসলে জানাতে চাই যে আমরা ব্যয় সাপেক্ষ বলেই তো আসলে জেনারেলাইজ করতে পারি না এই খরচের মাত্রাটা আসলে কীরকম। তো এই আঁকাবাঁকা উঁচু নিচু দাঁতের সমস্যার সমাধান মানে এটি কত দূর পর্যন্ত ছড়িয়েছে, আর যারা করছেন মানে এটি করলে কত বছর ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন, এটি তো আসলে ডিপেন্ড করে ব্যক্তির ক্ষেত্রে। মানে খরচের মানে ইয়েটা কেমন, মাত্রাটি আসলে কেমন, যদি একটু ধারণা দেন। আসলে অবশ্যই এটা সেন্টার ভেদে আলাদা হয়ে যায়, সেক্টর ভেদে আলাদা হয়, এরিয়া ভেদে আলাদা হয়, ডাক্তার ভেদে আলাদা হয়। সো অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি যে আপনি বলা কঠিন, এটা বলা কঠিন। অনেকের ক্ষেত্রে হয়তো যে কেসটা 1 লাখ টাকা দিয়ে কেউ করবে, বাট দিস ইজ ইন ইনস্টলমেন্ট। অফকোর্স আপনাকে যে পিরিয়ড ধরে আপনি করছেন, মনে করেন 2 বছরের ট্রিটমেন্ট,
সেক্ষেত্রে কিন্তু আপনি একবারে এই পেমেন্টটা করছেন না, আপনি মান্থলি বেসিসে পেমেন্ট করছেন, কারণ মানে প্রতি এটি মাসে বলা একবার যায় যে আসছে। এটি লাখের চিকিৎসা আর কি, তাই তো? এভাবে বলা যদি যায় আর কি। সিভিয়ার মানে একদম মাইল্ড যদি হয়ে থাকে তাহলে হয়তো লাখের নিচে হবে, কারণ মেটেরিয়ালসগুলোও কিন্তু এক্সপেন্সিভ, যে ব্র্যাকেট বা যে ওয়্যারগুলো ইউজ করা হয় একটু দাঁতে। যদি বলেন কি কি আসলে লাগে এই ট্রিটমেন্ট করতে গিয়ে। আচ্ছা, আমরা তো মানে আমি যখন ফিলিপিন থেকে দেশে হলিডেতে আসতাম, ছুটিতে আসতাম, তখন সবাই বলতো এই দাঁতের মধ্যে তার বেঁধে রাখছে। আমরা তো এখন অনেকের দেখি আর কি রাস্তাঘাটে দেখা তো যায়। ওই তার বাঁধার জন্য কিন্তু দাঁতের মধ্যে ছোট ছোট কিছু ব্র্যাকেট বসানো লাগে। তো অনেকগুলা জিনিস মিলায় কিন্তু এই ট্রিটমেন্টটা হয়, যেমন এই যে ব্র্যাকেট বসানো হয়, তারপর বিভিন্ন ধরনের ওয়্যার আছে, তার যেটাকে আমরা বলছি, বিভিন্ন ধরনের ওয়্যার আছে, এক একটার এক এক ধরনের কাজ। আচ্ছা, এগুলো কি আসলে মানসম্পন্ন, কম দামি, এগুলো তো আসলে আছে, ভেরিয়েশন তো আছে। আপনি চাইনিজ ভেরিয়েশন আছে, কোরিয়ান আছে, জাপানিজ আছে, তো অবভিয়াসলি আপনি যখন চাইনিজে যাবেন দাম একটু কম হবে, যাবে এবং আর কি। ইফেক্সিটাও কিন্তু বা এফেক্টিভনেসটাও কিন্তু কম্পারেটিভলি কম হয়। অবভিয়াসলি আপনি যখন একটা ভালো প্রোডাক্ট ইউজ করবেন, আপনি কিন্তু রেজাল্টটাও কিন্তু ওভাবে ভালো পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার জান্নাত, আপনার কাছে আরও জানতে চাই, অনেক শিক্ষিত মানুষ, সচেতন মানুষের মধ্যেও আমরা দেখি যে ওনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, উনি টের পাচ্ছেন না। মানে এটি কি আসলে হতে পারে? মানে উনি কি বুঝতে পারেন না, এরকম হয় কিনা? এটির কোনো কারণ আছে কিনা? এটা হতে পারে, এটা হতে পারে এবং এটা হয়। কারণ আপনি ফিল করছেন, আমি ফিল করছি, বাট হয়তো আমরা লজ্জায় তাকে বলছি না, কিন্তু উনি হয়তো ফিল করছেন না। না। এটা অনেক মানুষেরই আছে, তার মুখে দুর্গন্ধ হচ্ছে, আরেকজন বললে উনি ফিল করতেছে, আবার অনেকে নিজেরা ফিল করেন, এরকম পেশেন্ট আমাদের কাছে আসেন। এটার অনেকগুলো কারণ থাকতে পারে। যে প্রধান কারণ যেটা হয় সেটা হচ্ছে আপনার লোকাল, মানে মুখের ভেতরে যদি তার হাইজিনটা প্রপার না হয়, তার টুথব্রাশিং টেকনিক ঠিক না হয়, তিনি যদি আমরা ফ্লস করি না, আমাদের একটা বাজে হ্যাবিট আছে দাঁতের মাঝখানে, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে আপনি মাংস না খাইলে ফ্লস কিন্তু করা হয়। এবং আমার মনে হয় যে এটা করলে মনে হয় দাঁত ফাঁকা হয়ে যাবে, এরকম একটা ভয়, এটা একটা মিথ কাজ করে, ভয় কাজ করে। হ্যাঁ, কিন্তু ফ্লসিংটা ভেরি ইম্পর্টেন্ট। হচ্ছে না, মাড়ির ভেতরে ময়লা জমে আছে, যার কারণে মানুষের মুখে দুর্গন্ধ হয়। অনেকে টাং ক্লিন করেন না, আমাদের অনেকে জানিই না যে আমার জিহ্বা পরিষ্কার করা দরকার, কারণ মুখটাকে আমরা বলি, আমিও বলি, আমরাও বলি মিনি জু বলি। কারণ মুখের মধ্যে কয়েকশো প্রজাতির ব্যাকটেরিয়া থাকে, গুড অ্যান্ড ব্যাড দুটোই থাকে। তো সেখানে ব্যাড ব্যাকটেরিয়া তো উৎপেতে থাকে, আপনি কখন খাবার দিবেন এর মধ্যে ঝাঁপায়ে পড়বে, বংশ বিস্তার করবে, এরপরে অবভিয়াসলি তারা যখন তাদের অ্যাক্টিভিটিগুলো করে ওখান থেকে দুর্গন্ধ হয়। তো মুখ ক্লিন না করলে, জিহ্বা ক্লিন না করলে। আরেকটা কারণ হচ্ছে সিস্টেমিক, অনেকের পেটে সমস্যা আছে, হ্যাঁ গ্যাসের প্রবলেম আছে, গ্যাস্ট্রাইটিস আছে, এটার কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে দুর্গন্ধ হয়। আবার অনেক মানুষের খাদ্যাভ্যাসের কারণেও হয়। কিছু মানুষ দেখবেন যারা কাঁচা রসুন টসুন খান, অনেক ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে তাদের মুখ থেকে কিন্তু একটা গন্ধ আসে। তো এটা ডিপেন্ড করে আসলে কার ক্ষেত্রে কি, কারো ক্ষেত্রে শুধু মুখের কারণেই হয়, কারো ক্ষেত্রে শারীরিক অন্য অসুবিধার কারণেও কিন্তু এটা হতে পারে, আবার খাদ্যাভ্যাসের কারণে। কিন্তু তিনি জানলে বা প্রবলেম সলভ করা যায় আর কি। হ্যাঁ, কারণ এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার রিজনটা কি। যদি দেখা যায় যে সিস্টেমিক কারণে হচ্ছে, যে এটা শারীরিক কোনো কারণে হচ্ছে, গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে কথা বলে ওনার ওই প্রবলেমটা কিন্তু সর্ট আউট করে নিতে পারেন। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যে বাংলাদেশে আমরা দেখি যে বিনামূল্যে চিকিৎসা দেয়া বা কম মূল্যে, স্বল্প মূল্যে চিকিৎসা দেয়া, এটি সাধারণত চোখের ক্ষেত্রে বেশি দেখা যায়। চোখের ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন অনেক এনজিও প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেবা দিচ্ছে, ছানি অপারেশন করিয়ে দিচ্ছে। আপনি যেহেতু হেলথ ডিরেক্টর, অ্যাসোসিয়েশন অফ ওয়ার্কার্স ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট, এটির মধ্যে কি মানে ডেন্টিস্ট্রির কোনো বিষয় আছে কিনা, বা দাঁতের চিকিৎসাও কি বিনামূল্যে হয় কিনা, আমার আসলে আইডিয়া নেই, আপনি কিছু বলতে পারবেন? আচ্ছা, জি, এটা হচ্ছে আমাদের বেশ অনেকগুলো কার্যক্রম আছে, আমাদের বেশ কয়েকটা ক্লিনিক আছে, গভর্নমেন্টের যেরকম কমিউনিটি ক্লিনিক আছে, আমাদেরও ওই টাইপের আছে, ফ্রি ট্রিটমেন্ট হয়। আমাদের মৌলভীবাজারে একটা আছে, শেরপুরে আছে, যশোরে আছে, একটা গাজীপুরে ইনশাল্লাহ হবে খুব দ্রুত। আর হচ্ছে কক্সবাজারে আমাদের কিছু কাজ আছে, কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যেও আছে, এবং ওখানকার হোস্ট কমিউনিটি যারা, তাদের মধ্যেও আছে, এবং ওখানে আমাদের দুটো ডেন্টাল বাস আছে। দুটো ডেন্টাল বাসের মধ্যে দুটা করে 4টা ডেন্টাল ইউনিট আছে, যেটা একটা বাসে 2টা করে ইউনিট আছে, এবং ডেন্টাল সার্জন আছেন, ডিপ্লোমা টেকনিশিয়ান আছেন, টেকনোলজিস্ট আছেন।
তো আমরা কিন্তু ওখানে রোহিঙ্গাদেরকেও দিচ্ছি, প্লাস আমাদের যে হোস্ট কমিউনিটি আছে এবং বিভিন্ন সময়ে আমাদের সিভিল সার্জন অফিস থেকে বলা হয় এই স্কুলে ক্যাম্প করা, ওই স্কুলে ক্যাম্প করা বা এই লোকালিটিতে যাওয়া, আমরা কিন্তু সবগুলো ট্রিটমেন্ট আমরা ফ্রিতে দেই। ফ্রিতে দেন, আচ্ছা। জি, মানে এখানে যিনি প্রধান হিসেবে আছেন একটি ইউনিটের, তার ডিসিপ্লিন কি বা মানে ওনার যোগ্যতা কি আসলে সেটা জানতে চাচ্ছি। ডেন্টাল সার্জন, বিডিএস সার্জন, বিডিএস করা, বিডিএস করা। আচ্ছা, তাহলে এই বাসটি কখন কোথায় কিভাবে যায় বা কত ধরনের ট্রিটমেন্ট দিতে পারে? আচ্ছা, এই বাসের ডেস্টিনেশনটা হচ্ছে আপাতত 6টা ক্যাম্পে আমাদের কাজ করার পারমিশন আছে, এবং বাইরে যখন যেখান থেকে আমাদেরকে অ্যাসাইন করা হয়, আমাদের সিভিল সার্জন অফিস থেকে যখন অ্যাসাইন করা হয় তখন সেখানে সিভিল সার্জন অফিসের সঙ্গে আপনাদের লিয়াজটা কিভাবে? জিনিসটা হচ্ছে কি, আমরা তো RRRCর মাধ্যমে কাজ করি, রোহিঙ্গা রেগুলেটরি কমিশন যেটা, তাদের মাধ্যমে কাজ করি। এটা অবভিয়াসলি এগুলো কিন্তু গভর্নমেন্টের সুপারভিশনে কিন্তু সবগুলো কাজ হচ্ছে। তো ওখান থেকে আমাদেরকে মাঝে মাঝে অ্যাসাইন করা হয় যে এখানে করা হচ্ছে। আর এছাড়াও ক্যাম্পের একদম বাইরের দিকেও আমাদের বাসের প্লেসমেন্ট থাকে। ওখানের যারা আছে, আসলে আমাদের এটা কিন্তু খুব ইউনিক একটা সার্ভিস। ওখানকার যারা আছেন সিআইসি অফিস থেকে শুরু করে ওখানে যারা পুলিশে যারা কর্মরত আছে, বিভিন্ন মানুষজন তারা কিন্তু আমাদের এই বাস থেকে সেবা নিয়ে থাকেন। কারণ আমরা কিন্তু খুব ভালোভাবে স্টেরিলাইজেশনটা মেনটেন করি, যেটা অনেক ক্ষেত্রে ক্যাম্প কনটেক্সটে অনেকে মেনটেন করতে পারে না। আমরা কিন্তু এটা মেনটেন করি এবং সব ধরনের চিকিৎসা দেওয়া হয়। আপনার ফিলিং, যত ধরনের ফিলিং আছে, স্কেলিং আছে, দাঁত ফেলা, টিউমার অপারেশন, মানে ছোটোখাটো যেগুলো মাইনর সার্জিক্যাল এক্সট্রাকশন, আমাদের ডেন্টাল সার্জন যারা আছেন তারা ভেরি এক্সপার্ট, তারা অনেক এক্সপার্ট ওখানে। তারপর রুট ক্যানেল, শুধু আমরা যেটা দিতে পারছি না সেটা হচ্ছে ক্যাপ বা ক্রাউন, যেটা ওটা আমরা করি না ওখানে। আর হচ্ছে আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্ট ওখানে করি না। আচ্ছা, কিন্তু মানে এই ট্রিটমেন্ট যত ধরনেরই আপনারা দিচ্ছেন সেটিরও তো খরচ একেবারে কম নয়। মানে এটিকে সবার জন্য ফ্রি, যেই আসবে তাকে আপনারা ফ্রি দেবেন এরকম? ওখানে জি, আমাদের সবার জন্য ফ্রি, কারণ এটা আমরা হচ্ছে এটা একটা এনজিও এবং একটা দাতা সংস্থা থেকে আমরা এটা ম্যানেজ করে থাকি আর কি। আমাদের FD7 এর মাধ্যমে এটার অর্থায়নটা আসে এবং আমরা এই খাতেই স্পেসিফিক খাতে খরচ করি। আচ্ছা, এখন আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে যেমন আমরা চোখের সমস্যার ক্ষেত্রে দেখি যে একটি শিশু স্কুলেই মানে তার সমস্যাটি আসলে বুঝতে পারা যায়, সে কাছ থেকে দেখতে পাচ্ছে না বা দূর থেকে দেখতে পাচ্ছে না। দাঁতের ক্ষেত্রে যেহেতু মানে এরকম এই পরিসরে বাস বলি বা অন্য কোনো মাধ্যমে মানে ক্যাচমেন্ট এরিয়াতে যাওয়ার প্রবণতাটা আসলে কম, আর সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়েছে মানে আপনাদের এই এনজিও ছাড়াও মানে এই কাজগুলো আরও কত পর্যায়ে হওয়া উচিত, বা অন্তত স্কুল ছাত্রদের কাছে যাওয়ার প্রক্রিয়া বা কলেজ বিশ্ববিদ্যালয় কি হলে আরও ভালো হতো? আচ্ছা, আমি এই বছরের কথাই বলি, আমি আগের কথা টানি না। এই বছরেই আমরা অনেকগুলো ক্যাম্প করেছি, স্কুলে করেছি, মাদ্রাসায় করেছি, এবং বিভিন্ন স্কুলের যখন স্পোর্টস ইভেন্ট হচ্ছে বিভিন্ন মাঠে। কারণ এটা হচ্ছে আমার সামাজিক দায়বদ্ধতা যে আমি আমার ক্লিনিকে কিন্তু আমাদের কোনো কনসালটেশন ফি নেওয়া হয় না। আমরা সবাইকে বলি আসেন, অ্যাটলিস্ট জেনে যান আপনার কি প্রবলেমটা আছে। এছাড়াও স্কুলে অ্যাওয়ারনেস সেশন আমি নিজে থেকে যোগাযোগ করে কয়েকটা স্কুলে কথা বলে, স্যারদের সাথে প্রিন্সিপালদের সাথে কথা বলে যে অ্যাটলিস্ট লেট মি টিচ দ্য চিলড্রেন। কারণ তারা কিন্তু জানে না, প্রবলেম না হলে কেউ আসবেই না। আপনার যখন আসবে সে একদম বড় একটা গর্ত নিয়ে আসতেছে, মুখ ফোলা নিয়ে আসতেছে, ব্যথা নিয়ে আসতেছে। অথচ সে যদি আগে জানতো যে তার এই প্রবলেমটা আছে তাহলে সে অ্যাওয়্যার হতো। যেমন আমরা অ্যাওয়ারনেস সেশন করি, আমি নিজেই থাকি, চেষ্টা করি যে যতটুকু মাল্টিমিডিয়া দিয়ে দেখানো যায়। এরপরে আমরা ওটা হচ্ছে ক্যাম্প করি, যে কনসালটেশন, ফ্রি কনসালটেশন। তো এখানে বেশ কয়েকশো বাচ্চা এই গত রোজার আগেও আমরা কয়েকশো বাচ্চার ফ্রি কনসালটেশন করেছি, প্রবলেম কি আছে ধরিয়ে দিয়েছি। এখানে অনেকের অবস্থা ভালো, আবার অনেকের দেখা যাচ্ছে ক্যারিজ ডেভেলপমেন্ট হয়েছে, তাদের প্যারেন্টসদের কাছে আমরা বলেছি যে বাচ্চার কিন্তু ক্যারিজ হচ্ছে, পরবর্তীতে কিন্তু এটা বড় হবে। তো এই ক্ষেত্রে আমাদের সবার উচিত নিজেদের জায়গা থেকে এগিয়ে আসা। আমরা যারা আছি ডেন্টাল সার্জন, আমাদের নিজেদের এলাকায় হতে পারে যে হয়তো আমি সপ্তাহে একদিন আমি একটা ফ্রি কনসালটেশন করতে পারি, অথবা আমি কোনো একটা স্কুলের সাথে কথা বলে আমি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি যে কিভাবে আমি দাঁতকে ভালো রাখতে পারি, দাঁতের যত্ন করতে পারি, দাঁতে এই প্রবলেম শিশির দেখা দিলে যাতে আমি ডাক্তারের কাছে আসি, বা এই জিনিসগুলা। এটা হচ্ছে কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গা। কিন্তু আপনাদের সেন্টার যেখানে নেই সেখানে তো আর আপনারা এই সুবিধা দিতে পারছেন না, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের কাছে প্রবলেম নিয়ে এসছে, আপনারা সমস্যা সমাধান করতে পারেননি, তারপরে আপনারা যোগাযোগ করিয়ে দিয়ে প্রবলেমটি সলভ করাচ্ছেন, এমনও আসলে হয় কিনা, যেটি আমরা অরবিজদের ক্ষেত্রে বা অন্যান্য অনেক এনজিওর ক্ষেত্রে দেখে থাকি? আমি এনজিও, আপনি যদি আমাদের ডেন্টাল বাসের কোয়েশ্চেন করেন, যেটা শুধু ডেন্টাল বাস না, এখানে আমার
ক্লিনিক যেটা আছে, আমি যে ক্লিনিকে প্র্যাকটিস করি, যে কাজ আমি পারবো না সেটা আমি রাখবো না, সেটা আমি রেফার করে দিব। এটাই হচ্ছে ওয়াইজ। যেমন একটা সার্জারি, আমার হাত সার্জারির অত আমি যোগ্য না সার্জারির জন্য। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে যে আপনি যখন বিনামূল্যে একটি সেবা দিচ্ছেন সেটি তো অবশ্যই আপনি রেফার করবেন আর একটা, সে যে কোনো একটা ভালো সেন্টারের কথা বললেন, কিন্তু যখন আপনারা ফ্রিতে ট্রিটমেন্টটা দিচ্ছেন বাসের মাধ্যমে বা আপনাদের এনজিওর মাধ্যমে, সেইখানে কমপ্লিকেটেড কেসগুলোকে আপনারা কি করেন আসলে? না, কমপ্লিকেটেড কেস যেটা আমার ডাক্তার পারবে না সেটা তো আপনারা সেটা সে রেফার করবে, কারণ এই জন্যই তো আপনার অনেকগুলো লেভেল আছে, যে একজন আছেন FCPS আছেন, MS আছেন, সে যে কাজ করবে, একজন BDS সে যে সমান কাজ করতে, আমি কাউকে ছোট করছি না, বাট অবভিয়াসলি এক্সপেরিয়েন্সের লেভেল কিন্তু ভাগ আলাদা থাকে। তো একটা বড় সিস্ট সার্জারি বা টিউমার সার্জারি যদি আমার কাছে আসে, আমি অবভিয়াসলি একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে আমি ওটা রেফার করে দিব, এবং এই সিস্টেমটা আমাদের থাকা উচিত। এখন আমি তার এটা করতে গিয়ে ভালো করতে না পারলে হয়তো খারাপ করে দিব, দরকার কি? বাংলাদেশের পার্সপেক্টিভে কোন সমস্যাগুলো মেজর মনে হয়, যে কেন আমাদের এই সমস্যাগুলো অনেক বাড়ছে, এন্ড স্টেজে বা একেবারে শেষের দিকে আমরা জানছি, মানে এই জায়গাতে আসলে আমাদের কি করা যায়? আচ্ছা, আমাদের দেশে যে প্রবলেমগুলো আছে, বা আমি যদি আরেকটু সহজ করে দিই, যে জন্মগ্রহণের পরে বা 2 বছর 3 বছর পর যখন আসলে দাঁত উঠছে, তখন কি আসলে শিশুদের অন্তত একবার ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত কিনা, মানে সেটিও বাধ্যতামূলক হলেই বরং ভালো হয় কিনা? আচ্ছা, আমাদের দেশে বাচ্চাদের কিন্তু অনেক প্রবলেম নিয়ে আসেন, এবং এটার কারণ হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস। আমাদের মারা যারা আছেন, হয়তো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, 6 মাসে দাঁত উঠে, এবং অনেকে বুঝেন না যে এই দাঁতটারও যে যত্ন করতে হবে, এই দাঁতটা ক্লিন রাখতে হবে। এবং এই যে দুধ খাচ্ছে, এটিও তো আসলে এক ধরনের লেয়ার তৈরি করে দাঁতের উপরে। এক্স্যাক্টলি, যে দুধটা খাচ্ছে, ঘুমাচ্ছে যখন দুধ খেয়ে, এরপরে হয়তো একটু পানি খাওয়ানো উচিত, অথবা একটু কাপড় দিয়ে হোক বা ইয়ে দিয়ে হোক ক্লিন করে দেওয়া উচিত। তো দুধটাও কিন্তু আপনার কার্বোহাইড্রেট আছে, এখানেও কিন্তু সুগার আছে, চিনি আছে, যার কারণে ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন হয়, এবং বাচ্চারা কিন্তু বলতেও পারে না যখন এক্সট্রিম পেইন না হয় বা সোয়েলিং না হয়। বাপ মাও কিন্তু ওরকম, সবাই তো আসলে ক্যারিজ দেখলে বুঝেও না, এবং বা বুঝলেও হয়তো অনেকে মনে করে আর এটা তো দুধের দাঁত, এটা তো পড়ে যাবে, কিন্তু বাচ্চাটা কিন্তু সাফার করছে, এবং এটার কারণে তার পার্মানেন্ট টিথও কিন্তু ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো এখানে একটা বড় কারণ হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, এবং হাইজিন, যে প্রপার হাইজিন মেনটেন করা আমরা গুরুত্ব দিই না বেশিরভাগ ক্ষেত্রে। আমি সবার ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে যে দুধ দাঁতের যে যত্ন নেওয়া লাগে, ব্রাশ করানো লাগে বাচ্চাকে, এই জিনিসটাই কিন্তু অনেকে বুঝেন না। তারপরে এই যে ঘুমানোর সময় ফিডার দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে, এরপরে যে এই দুধটা বাচ্চা ঘুমায় গেল, ঠিকই একটু হা করায় দেখলে দেখবেন এক কোনায় একটু হলেও দুধ আছে, অনেক জমে থাকে, এবং এখান থেকেই কিন্তু ক্যারিজটা কিন্তু ডেভেলপ করে। তো এখানে কিন্তু অ্যাওয়ারনেস একটা বিশাল ল্যাকিংসের জায়গা, আমাদের কিন্তু ল্যাক অফ অ্যাওয়ারনেস আছে। তো এই জিনিসটা সবাইকে আগায় আসতে হবে, মানুষকে সচেতন করতে হবে, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার ওরাকাতুল জান্নাত, আপনার কাছে জানবো যে আমাদের অনেক কিছুই তো চেঞ্জ হচ্ছে। বাংলাদেশের বয়স 53 বছর হচ্ছে, পৃথিবীর তো বয়স আসলে বাড়ছে আর কি। সেক্ষেত্রে আমাদের চোয়ালের ব্যবহারগত দিক থেকে কি কোনো কম বেশির ব্যাপার আছে কিনা, যে আমরা চোয়াল আগে বেশি ব্যবহার করতাম, কম ব্যবহার করছি, বা এখান থেকেও কি আঁকা বাঁকা দাঁতের কোনো সমস্যার তৈরি হচ্ছে কিনা? ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা যদি আগের দিকে খেয়াল করি, মানুষের খাবার যেটা খেত, প্রথম দিকে কিন্তু একটু র টাইপের খাবার খেত, এরপরে হয়তো হাফ কুকড এরকম আসলো, তখন আপনি যদি টানাটানি ছেঁড়াছিড়ি বেশি ছিল আর কি, এক্স্যাক্টলি, এবং চাবানোটা কিন্তু বেশি ছিল, যার কারণে আমাদের চোয়ালের গঠনটাও কিন্তু ভালো ছিল, এবং মানুষের দাঁতগুলোও কিন্তু মোটামুটি সোজা ছিল। এরপরে আমরা এখন যে আক্কেল দাঁত বলি, যে থার্ড মোলার টিথকে, সেই দাঁতটা কিন্তু মানুষের তখন নর্মাল ছিল ওই সময়টা। সময়ের সাথে সাথে আমরা কি করছি, খাবার দেখেন, আমরা কিন্তু প্রসেসড ফুডের দিকে কিন্তু বেশি আগাচ্ছি, যেখানে চাবানো লাগে না, চাবানোটা কম হচ্ছে। সময়ের সাথে সাথে চোয়ালের গঠনটাও কিন্তু ছোট হয়ে আসতেছে, এবং যে দাঁতটা আগে নর্মাল একটা দাঁত ছিল, সময়ের সাথে সাথে সেই দাঁতটা এখন অপশনাল হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে হচ্ছে, অনেকের ক্ষেত্রে হচ্ছে না, আবার অনেকের ক্ষেত্রে অর্ধেক উঠে বসে আছে, অথবা অনেকের ক্ষেত্রে উঠতেছে না কিন্তু পাশের দাঁতকে ডিস্টার্ব করতেছে, তার জায়গা নাই উঠার। এখন যে দাঁতটার জায়গা নাই উঠার, সে নিচ থেকে কিন্তু প্রেসার দিচ্ছে, অন্যান্য দাঁতগুলো কি হচ্ছে তাইলে স্কুইজ করে ফেলতেছে। তো এটা একটা ইম্পর্টেন্ট রিজন, কিন্তু আপনার দাঁত আঁকা বাঁকা হওয়ার পিছনেও কিন্তু এটার একটা বড় ভূমিকা আছে, যে আমাদের খাদ্যাভ্যাস
যেটা আমরা এখন একদম মানে সফট টাইপের খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছি, বা দুধ ভাত চাবানোটা টাইপ খাবার আর কি বলা যায় হ্যাঁ, আর মানে কি। প্রসেস ফুড, এটাও কিন্তু একটা বড় কারণ। প্রসেস ফুড এবং চাবানোটা কিন্তু কম হচ্ছে। আমরা কিন্তু কিন্তু এই যে চাবানোর জায়গা থেকে আমি চাইলেই তো আসলে পারি না আর কি, হ্যাঁ, কারণ এটা তো সামগ্রিকভাবেই দেশের এটা না, শুধু দেশ না, হ্যাঁ, পৃথিবীব্যাপী বলেন আপনি, পৃথিবীব্যাপী। সময়ের সাথে সাথে জিনিসটা চেঞ্জ হয়েছে। এক্ষেত্রে কি ব্যক্তিগত উদ্যোগেও চাইলে কিছু করা যায় কিনা, যে আমি এই ধরনের খাবার খাবো বা আমি চোয়ালের ব্যবহারটা বাড়াবো? আচ্ছা, অলরেডি যেটা ডেভেলপমেন্ট আপনার ইভলিউশন প্রসেসের মাধ্যমে হয়ে গেছে, এখন চাইলেও কিন্তু আপনি কিছু করা সম্ভব এটাকে কিছু করতে পারবেন না। কিন্তু আপনি আপনার স্ট্রাকচার ভালো রাখতে হলে যেটা প্রসেস ফুড আপনি অ্যাভয়েড করতে পারেন, একটু হেলদি ফুড। হ্যাঁ, আমরা যেটা করি যে ভেজিটেবল হয়তো আমরা কুক করতে করতে বেশি নরম করে ফেলি। আপনি যদি হেলদি হ্যাবিট দেখেন, এত কুক করার দরকার নেই, প্রোটিন নিউট্রিয়েন্টসগুলো চলে যাচ্ছে। তো আমাদের জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করলে পারি যে যেটাকে যতটুকু পর্যন্ত রান্না করা উচিত আমরা ওইটুকু পর্যন্তই রান্না করলাম। এই যে বাচ্চাদেরকে করেন এখন একদম খিচুড়ি বানায় খাওয়ায়, হ্যাঁ, আস্তে আস্তে আপনি অভ্যাস করেন না, শক্ত জিনিসের অভ্যাস করেন, মানে এই জিনিসটা আমরাই করে ফেলেছি আর কি। আমি শিশুদের বিষয়ে আরও কিছু পরামর্শ আপনার কাছে জানতে চাই, যে যেহেতু যাত্রা শুরু দাঁত ওঠার পর থেকেই, মানে তাদের হাইজিন ঠিক রাখার জন্য মোটা দাগে কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত? ওকে, প্রথম জিনিসটা হচ্ছে আমাদের দেশে অনেকেই বাচ্চাদের দুধের সাথে চিনি মিশায়, বা খাবারের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে মিষ্টি খাওয়ানো হয়। এই জিনিসটা যতটুকু পারা যায় অ্যাভয়েড করা উচিত। স্পেশালি দুধ এমনি চিনি জাতীয় খাবার, এর মধ্যে চিনি তার মধ্যে মিশানোটা তো হচ্ছে। এখানে আরেকটি ভ্রান্তি আছে, যে আমার তো আসলে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর কথা বলা হচ্ছে, আমি 6 মাস পরে থামছি, 6 মাসকেই আসলে মনে করছি এটা আইডিয়াল। অন্য খাবারের সঙ্গে তো আমাকে আসলে 1.5 বছর টানতে হবে, যেটা আমি করছি না, এবং এখানে চিনির ব্যবহারটা বাড়ছে। হ্যাঁ, তো এই জিনিসটা আইডিয়াল হচ্ছে বুকের দুধটা 2 বছর পর্যন্তই খাবে বাচ্চা, প্লাস আপনার 6 মাস থেকে সে এক্সট্রা খাবার খাবে। আপনি যখন এই বটল ফিডিং এর উপরে বেশি ডিপেন্ডেন্ট হবে, অবভিয়াসলি এটা এক্সট্রা বাইরের ফুড, এটা ইউ ক্যানট কম্পেয়ার ন্যাচারাল উইথ আর্টিফিশিয়াল। তো এখানে এটা তো যেটা বললাম যে ইভেন বুকের দুধও যদি খায় বাচ্চা, খাওয়ার পরে এটা মেক শিওর করতে হবে দাঁতে কোনো প্রলেপ নাই, দুধের প্রলেপ নাই, মানে বাচ্চাকে ব্রাশ করানো, অ্যাটলিস্ট যদি ঘুমায় পড়ে তাহলে ব্রাশ যদি না করাতে পারে সেক্ষেত্রে পানি খাওয়ানো, মানে কোনোভাবেই যাতে দুধটা না থাকে। চিকিৎসকের কাছে আসা, একবার অন্তত দেখে যাওয়া, সেটির জরুরিয়াত কতটা? এটা অবশ্যই জরুরি, কারণ একটা সার্টেন এজের পরে 2-2.5 বছর পরে দেখুন বাচ্চারা চিপস খাচ্ছে, চকলেট খাচ্ছে, স্টিকি ফুড খাচ্ছে, এবং তাদের কিন্তু ছোট ছোট ক্যারিজ হচ্ছে। যদি আপনি দাঁতের ডাক্তারের কাছে আসেন, তার যদি ক্যারিজ ছোট অবস্থায় থাকে, সেখানে কিন্তু উনি একটা ফিলিং করে দিলে কিন্তু জিনিসটা আপনার আর ফার্দার যাবে না। কিন্তু আপনি ইগনোর করলেন, আপনি দাঁতের ডাক্তারের কাছে আসলেন না, আপনি নিজেও বুঝলেন না যে বাচ্চার দাঁতে কিন্তু একটা ক্যারিজ হয়েছে, আমরা যেটা পোকা বলি, দাঁতের পোকা হয়েছে, তখন কিন্তু এটা সিভিয়ার পর্যায়ে যাবে। এবং অনেক বাচ্চারা আসে আমাদের কাছে, আসেনি একদম বাজে অবস্থা নিয়ে, যে ফুলে গেছে, পাস বেরোচ্ছে, বাচ্চা খেতে পারতেছে না, চোখ ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, এক্সট্রিম কেস নিয়ে আসেন। তো ওই আপনি যদি রেগুলার চেক আপের মধ্যে থাকেন, অ্যাটলিস্ট বছরে একবার রেগুলার চেক আপের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চা কিন্তু এক্সট্রিম কেস পর্যন্ত যাবে না, এবং তার সাফারিংসটা কিন্তু কম হবে। কারণ এরকমও আমরা হসপিটালে দেখেছি যে বাচ্চার ক্যারিজ থেকে আপনার সোয়েলিং হয়ে পরে তার ব্লাডে ইনফেকশন হয়ে বাচ্চা আইসিইউ পর্যন্ত গেছে, এরকমও কাহিনী আছে, ছবিও মনে হয় আমার মোবাইলে থাকতে পারে এটার। আচ্ছা, যে সেপ্টিসেমিয়া হয়ে গেছে, বাচ্চা আইসিইউতে চলে গেছে, এরকম অবস্থাও হয়েছে। আচ্ছা, যেমন আমরা সংক্রমণের প্রসঙ্গ আপনি তুলেছেন, এবং বাংলাদেশে এটি অনেক বড় যুদ্ধ, যে কারণে রোগী নর্মালি আসলে যে সময় মারা যাওয়ার কথা ছিল 5 বছর হয়তো সময় পেত, সংক্রমণ তার মৃত্যুটি আরও আগে বাড়িয়ে দিয়েছে। দাঁতের ক্ষেত্রে আসলে এই ধরনের কি কি ঘটনা ঘটে যায়? দাঁতের ক্ষেত্রেও হয়, সংক্রমণের কারণে তো হয়ই। যেমন ওই যেটা আমি আপনাকে একটু আগেই যেটা বললাম, যে এই কেসটা যে সিভিয়ার সোয়েলিং থেকে হয়তো নিয়ে এসছে যখন, বাই দিস টাইম তার ব্লাডে ইনফেকশন হয়ে গেছে, এটা হতে পারে। আরেকটা ক্ষেত্রে হয় যেটা আপনার যখন ম্যাল প্র্যাকটিস কারো হাতে পড়ে, এরকমও হয়েছে, রোগীর দাঁত ফেলতে গিয়ে নার্ভ টার্ভ ইনজুরি করে একদম সিভিয়ার অবস্থা করে দিয়েছে, হসপিটালে যখন আসছে তখন রোগী যায় অবস্থা, হ্যাঁ, মানে মেজর আর্টারি ভেইন পাংচার হয়ে গেছে, এরকমও কিন্তু হয়েছে। তো সংক্রমণ থেকে অনেক খারাপ জিনিস হতে পারে। আচ্ছা, এই যে একটি আন্দোলন চলছে, বা অনেকেই নিজেদেরকে ডাক্তার দাবি করছেন বা ডাক্তার হবার জন্য চেষ্টা করছেন, কেউ হয়তো আইনের তোয়াক্কা না করে সুন্দর লিখছেন, প্র্যাকটিস করছেন। মানুষ এমবিবিএসটা যত বোঝে, হয়তো বিডিএসটা বোঝে না সেভাবে, হয়তো শোনাও কম যায়।
বিডিএস আসলে কারা এবং দাঁতের চিকিৎসা নেবার সময় এটি কিভাবে একজন রোগী নিশ্চিত হবে? আচ্ছা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীনে আপনার দুইটা ডিগ্রি আছে, একটা হচ্ছে এমবিবিএস ফর জেনারেল প্র্যাকটিশনার, একটা হচ্ছে বিডিএস দাঁতের ডাক্তারদের জন্য। এমবিবিএস এর ক্ষেত্রে যেরকম বিএমডিসির রেজিস্ট্রেশন নাম্বার থাকে, আমাদের বিডিএস এর ক্ষেত্রেও কিন্তু বিএমডিসির রেজিস্ট্রেশন নাম্বার আছে, এবং এখানে মনে হয় অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে যে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতে হবে। তো একজন আপনি টঙ্গী সাইড বা ঢাকার বিভিন্ন সাইডে ভেতরে গেলে দেখবেন কি জানি কি কি ডিগ্রি ABCDEF অনেক ডিগ্রি লেখা থাকে, তখন আপনাকে অ্যালার্ম হয়ে যেতে হবে যে যদি নামের পরেই প্রথমে বিডিএস যদি না দেখেন, তার মানে বাকি যত কিছুই হোক সেটি আসলে প্রথম বিডিএস আপনার থাকতেই হবে। বিডিএস না তো দাঁতের ডাক্তার না, এটা হচ্ছে সহজ হিসাব। আপনি কারণ আপনি পরে যাদের কাছে যাবেন কমপ্লিকেশন করে, তারা কিন্তু আপনাকে তখন আবার একজন বিডিএস এর কাছেই পাঠাবে। এই জন্য যখন দাঁতের ডাক্তারের কাছে যাবেন অ্যাটলিস্ট শিওর হয়ে যান যে তিনি একজন সার্টিফিকেটধারী, হ্যাঁ, বাংলাদেশের মেডিকেল ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন আছে এরকম একজন দাঁতের ডাক্তারের কাছে আপনি যাবেন। আচ্ছা, অর্থোডন্টিস্টদের নিশ্চয়ই একটি সোসাইটি আছে, আপনি এটির সঙ্গে যুক্ত কিনা আমি জানি না, মানে তারা কি কাজ করে বা মানে এই আঁকাবাঁকা দাঁতের চিকিৎসার ক্ষেত্রে কি তাদের কোনো রোল আছে, মানে এটি ছড়িয়ে দেবার ব্যাপারে আপনি জানেন কিনা? আচ্ছা, বাংলাদেশ অর্থোডন্টিক সোসাইটি আছে। আমি তো দেশের বাইরে অনেক দিন ছিলাম, আমি রিসেন্টলি জয়েন করেছি এবং একটা কনফারেন্সেও গিয়েছি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটি কনফারেন্স ছিল। তো তারা আসলে এখানে চেষ্টা করছেন যে অর্থোডন্টিস্ট যারা আছেন তাদেরকে আরেকটু কিভাবে আপগ্রেড করা যায় বা সময়ের সাথে, কারণ মেডিকেল এবং ডেন্টাল যেটাই বলেন এভরিডে নিউ থিংস আর কামিং। আচ্ছা, সেইখান থেকে আমি জানতে চাই যে আমরা যেমন অন্য রোগের ক্ষেত্রে আমরা একেবারে নির্দ্বিধায় বলি যে আমরা বিশ্বমানের ট্রিটমেন্ট দিচ্ছি, যদিও বিশ্বমানের শব্দটির আসলে অনেক ধরনের ব্যবহার আছে। ডেন্টিস্টের ক্ষেত্রে বা এই অর্থোডন্টিস্টের ক্ষেত্রে যা আপনি ফিনল্যান্ডে দেখছেন, যা আপনি আমেরিকায় দেখছেন বা পাচ্ছেন, সেটি কি বাংলাদেশের মানুষ পাচ্ছে কিনা, সে অবস্থায় আমরা পৌঁছেছি কিনা? আলহামদুলিল্লাহ, এটা আসলে ভালো একটা জিনিস, যেটা যে বাংলাদেশে কিন্তু আন্তর্জাতিক মানে কিন্তু চিকিৎসা হচ্ছে, মোটামুটি সব জিনিসই কিন্তু অ্যাভাইলেবল। আপনি বাইরে যেরকম করছেন ওভাবেই কিন্তু, কারণ আমাদের ডেন্টিস্টরা বা ডেন্টাল সার্জনরা কিন্তু এখন অনেক অ্যাওয়্যার, রেগুলার বেসিসে আমরা কনফারেন্সে যাচ্ছি, রেগুলার বেসিসে আমরা সেমিনার অ্যাটেন্ড করছি, নতুন কোনো জিনিস আসলে সেটা সম্পর্কে আমাদের আগ্রহ আছে পড়াশোনার মধ্যে। এটা নতুন জেনারেশন এবং আগের স্যাররা যারা ছিলেন তারাও দেখলাম যে ওনারাও খুব আপ টু ডেট বাইরের ট্রিটমেন্টের সাথে, যেরকম হচ্ছে বাংলাদেশেও কিন্তু এভাবেই হচ্ছে। আচ্ছা, আমরা ছোটদের কথা বলছিলাম, একেবারে বড়দের বা মাঝ বয়সী যারা, তাদের আসলে দাঁত এবং মুখের সুরক্ষার জন্য কি করা দরকার, এবং বিশেষ করে যাদের বয়স অনেক হয়েছে, হয়তো এমনও মনে হতে পারে আমি আর দাঁতের যত্ন নিয়ে কি করব, সেই সময়ও দাঁতের যত্নের প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে, কি করতে পারেন তারা? দাঁত থাকতে দাঁতের যত্ন নিন, যতদিন দাঁত আছে, একটা হোক দুইটা হোক আপনার অ্যাসেট, হ্যাঁ, কারণ আপনি যত যাই করেন, টেকনোলজি আসুক, আপনার ন্যাচারাল যে জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন এটার এক্সাক্ট রিপ্লেসমেন্ট হবে, কিন্তু ওই রিপ্লেসমেন্টটাই কিন্তু আপনি পাচ্ছেন না। রিপ্লেসমেন্ট আপনি পাচ্ছেন, কিন্তু যে ন্যাচারাল দাঁতের যে কমফোর্ট লেভেল বা যে স্ট্রেংথ বা সব কিছু, এই জিনিস আমরা ট্রিটমেন্টের মাধ্যমে অনেক কিছুই দিচ্ছি, অনেক ইজি করছি লাইফকে, কিন্তু ন্যাচারাল তো ন্যাচারালি। এই জন্য বয়স যতই হোক দাঁতের হাইজিনটা মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে যে রেগুলার বেসিসে যদি আপনি কনসালটেশনের মধ্যে থাকেন, অ্যাটলিস্ট আপনি আপডেট পাবেন আপনার দাঁতের কি অবস্থা আছে। স্পেশালি আপনি এল্ডারলি যখন বললেন, এল্ডারলি পেশেন্টদের মধ্যে ডায়াবেটিস একটা কমন ডিজিজ। তো ডায়াবেটিসের ক্ষেত্রে যেরকম অন্যান্য অঙ্গতে ক্ষতি হচ্ছে, চোখে ক্ষতি হচ্ছে, কিডনিতে হচ্ছে, দাঁতেও কিন্তু হয়, হাড় ক্ষয় হয়, বিভিন্ন প্রবলেম হয় সুগার যদি মেনটেন না থাকে। তো যাদের এই প্রবলেমগুলো আছে, কোমরবিডিটি বলি আমরা, যে অন্যান্য প্রবলেম আছে, তারা আরও বেশি যত্নশীল হবেন। স্পেশালি হাইজিন হচ্ছে মূল, কি বলবো, মেইন কি, হ্যাঁ, এসেনশিয়াল জিনিস। এই জন্য বয়স যাই হোক, দাঁত দুইটা থাকুক আর চারটা থাকুক, দাঁতের যত্ন নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার করে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। শিশুর যখন দাঁত ওঠে আমরা ভীষণ আনন্দিত হয়ে যাই, কিন্তু এটিও মনে রাখা উচিত দাঁত ওঠার পর থেকে আসলে আমাদের সচেতনতা শুরু বা মাথা ব্যথা আসলে শুরু হওয়া উচিত, এবং অন্তত একবার নিশ্চিতভাবে একজন বিডিএস ডিগ্রিধারীর কাছে গেলে
তিনি অন্তত বলে দিতে পারবেন যে তার জেনেটিক্যাল বা অন্য কোনো সমস্যা আছে কিনা এবং ভবিষ্যতে কোন সময়ে কখন তিনি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাবেন। তো সেই পথ ধরে গেলে হয়তো আমাদের এত অযাচিত সমস্যাগুলো আমাদের জীবনে আসবে না, আমাদের মুখ এবং দাঁত সুরক্ষায় থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছে, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।